আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আরো একটা নতুন পর্ব নিয়ে এসে গেছি। আর আজ আড্ডাগুলির অন্দরমহলে যাকে পেয়েছি, ভাস্বতী চক্রবর্তী। ভাস্বতীদি, তোমাকে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। খুব ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, তুমি তো আড্ডাগুলিতে আগে এসেছিলে কোনো একটা প্রোগ্রামে বোধহয় তোমাকে। হ্যাঁ, আকাশবাণী নিয়ে কথা হচ্ছিল, অনেকে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলেন সবার সঙ্গে, তার মধ্যে আমিও ছিলাম। হ্যাঁ, সেই আড্ডাটা কেমন লেগেছিল একটু বলো। খুব সুন্দর লেগেছিল। আচ্ছা, মানে সবাই যে নিজের মতো করে কথা বলছে, তারপরে বিশেষ করে যারা আকাশবাণীতে আমরা। হ্যাঁ, আর সবচেয়ে মজা হয়েছিল যে নিজের দোষটাও বলছে, যে আমি এটা করেছিলাম কিন্তু স্বীকার করিনি। ওই মজাটা এলো যে হ্যাঁ ঠিক আছে, এতদিন পরে মন খুলে কথাটা বলতে পারছে। ঠিক আছে, আরো একটা হলে কেমন হয়? ওরকম খুব ভালো হয়। হ্যাঁ, আরো একটা ভাবছি যে আরো একটা যদি আকাশবাণীতে আমরা যারা রয়েছি বা ছিলাম, তারা মনে মনে যে থাকবো চিরকাল, মানে আকাশবাণীর উপর, রেডিওর উপর আমাদের যে করলে হয় জানো তো, যে নাটকের লোকগুলো আছে, মহিলারা আছে, পুরুষরা আছে, ওদের একটু বলানো যে কিভাবে কত কষ্ট করে করেছো নাটকটা, করে কি আনন্দ হয়েছে, তারপরে এখন কি ভাবো, এসব বলানো দরকার। না হলে তো এই প্রজন্মটা জানতে পারবে না যে আমরা কি করেছি আর কি দাঁড়িয়েছে, কত ভুল করেছি, তারপরে খানিকটা শিখেছি। ভুল না করলে তো শেখার কোনো উপায় নেই। তারপরে যখনই ধরো এই যে আমাকে দিয়েই বলি, কাঁচা চুল যখন ছিল তখন তো করেছি, এখন পাকা চুল বলে লোকে বিচারক বানিয়ে দিয়েছে। আমি যে ঠিক কতটা জানি সেটা কি ওরা জানে, আমার সন্দেহ হয় মাঝে মধ্যেই। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে অভিজ্ঞতার একটা দাম তো আছে, আর একটা কাজে লেগে থাকা, হ্যাঁ, আর ট্রেনিং এরও একটা দাম আছে। আধুনিক ছেলেমেয়েরা যারা নাটকে ট্রেনিং নিয়েছে, তারা পরিষ্কার বুঝতে পারে যে শুধু অ্যামেচার নাটকটা করা ঠিক হচ্ছে না। সময়ের অপব্যয়, পয়সার অপব্যয়, ওরা কষ্ট পায়। ওরা বলে যে এই যে স্কুলে ধরো একটা নাটকের প্রতিযোগিতা শুরু হয়েছে না, ঋত্বিক করায় প্রত্যেক বছর, তো সেখানে ওদের বক্তব্য হচ্ছে যে স্কুলে করাচ্ছে, স্কুলে কোনো দিদিমণি আছেন বা কোনো দাদা আছেন, মাস্টারমশাই আছেন, তারা নিজের উৎসাহে করাচ্ছেন, তো তাদের তো ট্রেনিংটা নেই। ঠিক ঠিক, তিনি সাহিত্যের লোক হতে পারেন, কিন্তু নাটক করার যে কিছু কি বলে কৌশল আছে, সেইগুলো তো দরকার জানা। মানে প্রশিক্ষিত হওয়াটা দরকার। তার কারণ এখন যখন প্রশিক্ষণের সুবিধে আছে, বাংলা চিরকালই একটু না পড়ছি জানো তো। বাংলা মনে করে আমরা যা জানি তা অন্য কেউ জানে না। আর এককালে তো সত্যিই তাই ছিল, কত লোক মানে ইতিহাস ঘাটলে তো অনেক রত্নই ছিল না ওখানে, একদম গিরিশ ঘোষ। হ্যাঁ, তো সেখান থেকে তারা মনে করে যে অন্যদের বিশেষ কিছু দেয়ার নেই। তো এইটা না আমাদের সংকীর্ণ মনে করে, এই জিনিসটা হওয়া উচিত নয়। নাটক যত আজকালকার বিশ্বের যদি নাটক দেখো না, তুমি অবাক হয়ে যাবে। তুমি ভাববে কি আমি কি পেন্টিং দেখলাম, না আমি কবিতা দেখলাম, না আমি গান দেখলাম, কি দেখলাম আমি, মানে ওদের কোনো বাধা বন্ধন নেই নাটকের যে এইটা হতে হবে সেইটা হতে হবে, কিচ্ছু হতে হবে না, কিচ্ছু হতে হবে না, কিন্তু নাটকটা হবে। এত দূর চলে গেছে নাটকটা। তো আমরা পিছিয়ে পড়ে থাকলে তো আমাদেরই দোষ, আমাদের সমাজকে আমরা পিছিয়ে দিচ্ছি এই ব্যাপারটা। এটাতে ওরা কষ্ট পায়, যারা শিক্ষিত প্রশিক্ষিত এই ব্যাপারে, তারা একটু দুঃখ পায়, এই আর কি। তো তোমার এই নাটকের সঙ্গে জড়িয়ে থাকা, সেটার শুরুয়াতটা কিরকম? তুমি তো বাইরে থেকে আসা বোধহয়, সেই জায়গাটা একটু বলো। ছোটবেলায় একটা খুব ভালো স্কুলে আগ্রাতে পড়ার সুযোগ হয়েছিল। তো ওখানে পুরোটা হলো না, কারণ বাবার বদলির চাকরি, ক্লাস 8 পড়েই তো চলে আসতে হলো। ওই স্কুলে আমাদের শেখানো হয়েছিল ভয় পাওয়া যাবে না, ভয় পাবে না, এইটুকু ওই কনফিডেন্স ওখানে পিটি টিচার আমাকে দিয়ে দিতে পেরেছিলেন। উনি বলেছিলেন যে আমার মেয়েরা কখনো মাটির দিকে তাকিয়ে কথা বলবে না,
চুরি ডাকাতি কিচ্ছু করেনি, কোনো অন্যায় করেনি, চোখে চোখ রেখে কথা বলবে। 12 বছরের একটা মেয়ে, সে যখন এটা শুনলো, তুমি বুঝতেই পারো তার ভেতরে কি বদল হয়ে গেল। মানে সেই সময় বীজটা পোতা হয়ে গেছে, আর আজকের ভাষ্য থেকে দেখছো সেই বীজের গাছ। ভয় কি জিনিস জানি না, অন্যায় করিনি, বলতে বাধা নেই, মুখের উপরেই বলে দেবো। হ্যাঁ, সহবত শিক্ষা আছে, গুরুজন লঘুজন নিশ্চয়ই বিচার করব, কিন্তু অন্যায়টাকে অন্যায়ই বলবো। এই জিনিসটা যে হয়ে গেল, ধরো ওই স্কুলটা আমাকে এটা দিয়ে দিল, তাছাড়া বললো যে পাবলিক ফেস করতে ভয় লাগতো না। মানে ওই ক্লাস 8 এর মেয়েটা, ওকে এমন ভাবে ট্রেন করা হয়েছে, এই ওর তো ওখানে যা, স্টেজে যা, গিয়ে এই বিষয় নিয়ে 10 লাইন বল, আমরা ঘড়ি দেখছি, বল কতক্ষণ লাগে, বলা হয়ে গেল। ঠিক। তো এইভাবে ওরা তৈরি করেছে, এবং সবচেয়ে ভালো কথা কি জানো, এবং সেটাকে তুমি লালন করেছো। হ্যাঁ হ্যাঁ, সেটাও তো একটা ব্যাপার। ছাত্র হিসেবে আমি যদি একটু ভালো হই, এবং গুরু হিসেবে ওরা অনেক ভালো। মানে ওরা যে কখন আমাদের এটা তৈরি করে দিয়েছেন আমরা কিন্তু জ্ঞান তো বুঝতে পারিনি। মানে মানুষ হিসেবেও যে একটা বীজ বপন করে দেওয়া, সেই কাজটাও কিন্তু হয়ে গেল, তাই না? অসাধারণ অসাধারণ, মানে ওরা যে মোটিভেট করতো না, ধারণা করা যায় না। আমি ভুলতে পারি না ওই দৃশ্যগুলো। আমাদের এখন যে পোডিয়াম আছে, তার চেয়ে একটু নিচে ওটা একটা একটা ডেস্ক থাকতো, ওই ডেস্কের উপর আমরা লিখতাম, আঁকতাম কিছু একটা এরকম। তা আমাদের ক্লাস 8 এর পরীক্ষা হচ্ছে, আমাদের বারান্দায় বার করে দিয়েছে, আমরা যে যার মতো। বাংলার তো কোনো গল্প নেই সেখানে, বাংলা ভাষার তো কোনো গল্প নেই। না, ওটা তো হিন্দি আর ইংরেজি স্কুল। বাংলা যতটুকু মুখ দিয়ে বেরোচ্ছে সব মায়ের কৃতিত্ব। আচ্ছা, সম্পূর্ণ মায়ের কৃতিত্ব। এবং বিদ্যাসাগর মশাই প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, ঠিক ওইটুকুই আগ্রাতে পড়া হয়েছিল। আমি আর দাদা পরীক্ষা দিতাম, শনিবার পড়া নিতাম, রবিবার পরীক্ষা দিতাম। তো দাদা চেষ্টা করতো শনিবারে পড়া নেওয়ার পরে বইটাকে হাফিস করে দেয়া যায় কিনা। উঁচুতে থাকতো, হাফিস করা যেত না, রবিবারে ঠিকই পরীক্ষা দিতে হতো। তো এখন দাদা বুঝতে পারে, দাদা ওই বাংলার প্রেমে পড়ে এখন সংস্কৃতও এত ভালো পড়েছে, গাদা গাদা বই পড়েছে, এখন সে বই পোকা বলতে পারো। অনেক বই পড়েছে। তার মানে তোমার অরিজিনটা চলে গেল একেবারে উত্তরপ্রদেশে। তারপর কি হলো? উত্তরপ্রদেশ থেকে বিহার, পাটনাতে। আচ্ছা, হ্যাঁ, তো সেখানে ধরো 11-এ ওদের ম্যাট্রিক, ওখানে তো 10-এ ছিল, এখানে 11-এ একটা ক্লাস গ্যাপ হয়ে গেল। তো আমি এসে 10-এ ভর্তি হলাম। 8-এর পরে 9 ক্লাসটা আর পড়া হলো না। তো 10-এ পড়ে মোটামুটি 10-11 পরীক্ষা দিলাম পাটনাতে। ম্যাট্রিক পাস করার পরে এখানে শিলিগুড়িতে আসা। শিলিগুড়িতে আসার আগে পাটনাতে 1 বছর কলেজেও পড়তে হলো, কারণ যাওয়ার চেঞ্জ বা তোমার কি যেন বলে ট্রান্সফারটা বাবার কবে হবে তা আমরা তো জানতাম না। ভর্তি হয়ে গেছি, তারপরে বললো ট্রান্সফার হয়েছে। আর মায়ের একটা প্রিন্সিপাল ছিল, আমি আলাদা ছেলে মেয়েদের নিয়ে থাকবো না, কিছুতেই হোস্টেলে রাখা বা আমি এখানে বাচ্চাদের নিয়ে আছি, তুমি ওখানে কাজ করছো, হবে না, একটাই ফ্যামিলি হবে। এই মায়ের কয়েকটা জিনিস মানে মা ওখানে স্টিক করেছিল বলে অনেক কিছু ভালো আমাদের সঙ্গে ঘটেছে। কারণ মা বাবার দুজনের সঙ্গের গুরুত্বটা মা জানতো, যে একাধারে মা বাবার দুজনেরই প্রয়োজন আছে। আর আমরা পরপর 3টে ভাই বোন, দাদা বড়, আমি আর শাশুড়ি পরপর 2জন। এই 3জনকে নিয়ে মা যদি একাই থাকতো, মায়ের নাজেহাল অবস্থা হতো। তারপর এলে শিলিগুড়িতে কিভাবে? তারপরে ধরো পাটনা থেকে শিলিগুড়িতে বাবার ট্রান্সফার হলো, আবার হলো। হ্যাঁ, তো ট্রান্সফার হলো, তো এটাই বোধহয় শেষ ট্রান্সফার মনে হলো। বাবা এলেন এখানে, আমরা কোথায় ভর্তি হই, কলেজে ভর্তি হই। বোনও তখন মাধ্যমিক পাশ করে নিয়েছে, তো যেহেতু আমি 1 বছর কলেজে পড়লাম, তো ও তখন মাধ্যমিকটা পাশ করলো। তারপরে আমরা দুজনাই এখানে এসে কলেজেই ভর্তি হলাম। তো ও একটু পরে হলো, ও যখন পাশ করলো তারপরে হলো, আমি গিয়ে এসেই ভর্তি হলাম। তো তখন তো হিন্দি পড়ানোর জন্য অসম্ভব ব্যাপার, হিন্দি কাউকে পাওয়া যাচ্ছে না। আমরা 5-7 জন
কি বলে ইউনিভার্সিটিতে পড়ি যারা, কেউ মহারাষ্ট্র থেকে, হ্যাঁ কেউ মহারাষ্ট্র থেকে এসছে, কেউ পাঞ্জাব থেকে এসছে, কেউ আমি বিহার থেকে এসেছি। হ্যাঁ, এইসব আমরা 7-8 জন মিলে জটলা করতাম আমাদের প্রিন্সিপাল স্যারের অফিসের ঠিক গোড়ায়। আর প্রিন্সিপাল শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি কলেজ। আচ্ছা, তখন অফিসটা ছিল এখন যেখানে লেডিস হোস্টেল সেরকম জায়গা, ওদিকে ছিল না অফিস। তো উনি বেরিয়ে এসে, হিন্দি নেই কিন্তু উনি জানতেন আমাদের হিন্দি পড়াতে হবে, আমাদের তো হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তোমরা বাংলা তেমন ভাবে অতটা সরগর নাও? বাংলা তো শিখেছো বাড়িতে? না, আমরা বাংলা বললে কি হয় বলছি একটু পরে, শোনো না। তো SB দাস বললেন যে আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি, তোমরা প্লিজ আমাকে 7 দিন সময় দাও। ঠিক আছে, যে 7 দিন হয়ে গেল, আবার আমরা গুটি গুটি গিয়ে ওখানে জমা হয়ে গেলাম। স্যার হ্যাঁ বলেছি আসবে। তো উনি অতি কষ্টে আমাদের হিন্দি হাই স্কুলের এক শিক্ষককে নিয়োগ করলেন, তিনি আমাদের ইউনিভার্সিটিতে পড়ালেন এবং পরে তিনি বিএ পর্যন্ত পড়িয়েছেন। আমার বাংলা বলা হচ্ছে হিন্দি টান আছে আমার বাংলায়। সেটা বোঝা গেল কখন আমি পুরুলিয়ায় যেতাম ছুটিতে, তখন পুরুলিয়ার জেঠিমা ভাইরা ভীষণ বিরক্ত করতো, এটা বাংলা হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কিচ্ছু হচ্ছে মানে টাংটা রয়ে গেছে। আমি প্রত্যেক কথায় হিন্দি থেকে ট্রান্সলেট করে বাংলা বলছি, তো যদি লাস্টে একটা হ্যাঁ আসে তার মানে হচ্ছে। তখন জেঠিমা বলি হচ্ছেটা কি হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। সর্বনাশ করেছি, তাহলে আমি বাংলা বলবো কি করে, কি হবে? দেখো না, শোনো ভালো করে, শোনো অন্যরা কিভাবে বলছে, শোনো, শুনে চেষ্টা করো। তো আর একটা জিনিস ছিল আমাদের বাড়িতে আর কি, গোষ্ঠীতে জেঠু কাকা এরা সব উচ্চারণটা স্পষ্ট করতে হবে। এই ব্যাপারটা ভয়ঙ্কর ছিল। তুমি ভাবতে পারো নিজের ছেলের বিয়েতে জেঠু টুল নিয়ে এসে বসেছে, দাদা সঠিক উচ্চারণ করছে কিনা, মানে যিনি ইয়ে করছেন মন্ত্রতন্ত্র পুরোহিত করছেন কিনা এবং বর করছে কিনা সেটা দেখছেন বরের বাবা। এই হচ্ছে ব্যাপার। তো মানে সবকিছুতেই পারফেক্ট হতে হবে, এটাই হচ্ছে আসলে বদ্যির গোষ্ঠী, তো বদ্যিরা লেখাপড়াটাকে ভীষণ গুরুত্ব দেয়। তো সেই পারফেকশনিস্ট হওয়ার জন্য তুমি বাংলায় এসে একটা হিন্দি স্কুলে তুমি শিক্ষকতা করেছো, এই হলো তার প্রেক্ষিত। চাকরি পেয়ে গেলাম, ঠিক চাকরি পেয়ে গেলাম। এবং আমার জন্য একজন বললেন আমার হেডমিস্ট্রেসকে যে ও বেশ ভালো হিন্দি বলে, তুমি ওকে পরীক্ষা করে দেখতে পারো। খালি ছিল সরকারি স্কুলে, তুমি চাকরি করলে, একেবারে টেম্পোরারি হিসেবে 3 মাসের জন্য ভর্তি হয়েছিলাম, আর সেটা শেষ হলো মোটামুটি 38 বছর পরে। 3 মাস গিয়ে ঠেকলো 38 বছরে। যাই হোক, সেখানে তুমি করলে, পাশাপাশি যেখানে বাংলাটা তোমাকে ভীষণভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হবে এবং তোমার ভাষার উপর দখল থাকতে হবে, সেরকম একটা প্রতিষ্ঠান আকাশবাণী, সেখানেও করেছো, সেখানেও কাজ পেলাম। সত্যি কথা। তাহলে তুমি ভাবো যে মানে এক ভাষ্যতীর কতগুলো রূপ প্রকাশিত হলো, ওই মানে ইয়ে হলো আর কি, কি বলে সুযোগ পাওয়া গেল, তো সেটাকে ব্যবহার করো, সঠিকভাবে করো, যত্ন করে করো, অযত্ন করো না, আর হেলা ফেলা করো না। এইটা মা বাবা কিন্তু ভীষণ ভাবে বলতেন, কাজকে গুরুত্ব দিয়ে করো। বাবার যা লাইফস্টাইল ছিল না, মানে বাবা না রান্না করতে ভালোবাসতেন। তো বাবা যখন রান্না করতেন আমার মনে হতো এটা বোধহয় পুজোর ভোগ টোগ রান্না হচ্ছে, মানে এই পিওরিটিটা ছিল। বাবা মিষ্টি বানাতে বসেছেন, তাতে মানে একটা পারিপাট্য যেন পুজো হচ্ছে, যা করবো মন দিয়ে একেবারে আমার পুরোটা দিয়ে। তো সেই কথা, এই জিনিসটা কিন্তু ভীষণ দরকার না, দেখেছি বলে সেই আমাদের মনে হয় যে যত্নটা খুব দরকার, না হলে হলো না। হেলাফেলা কেউ করলে আমরা খুব বুঝতে পারি এবং ভয় করে। ঠিক, আমরা কিন্তু মানে ভাস্বতীদির সঙ্গে কথা বলছি, আড্ডা দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে আরো অনেকখানি ভাস্বতীদিকে জানতে হবে আমাদের, কিন্তু সময়েও কিন্তু আর মানে বেশি কথা কিন্তু জানা হয়নি এখনো। আমার মনে হয় ভাস্বতীদির পার্ট 2 করতে হবে। তোমার নাটকের জায়গাটা একটু বলো। আচ্ছা, নাটকটা এমনিতে
ওই স্কুলটা খুব ভালো স্কুল ছিল, সেটা ছোটবেলায় শেখা হয়ে গেল। এবং এখন যদি বলো না, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অ্যাক্টর স্টেজে উঠে ভয় পাবে না, সেটা ওরা করে দিয়েছে। আগ্রা স্কুল করে দিয়েছে, নাচ শিখিয়েছে, গান গাইতে বাধ্য করেছে, ড্রিল করিয়েছে, হ্যাঁ, এবং বার্ষিক অনুষ্ঠানে প্রত্যেকবার 5টা 7টা গান নাচ হচ্ছে। আমি তো সব শিখে নিচ্ছি, ফাইনালি আমি যাবো কিনা আমি জানি না, কিন্তু আমার সব শেখা হয়ে যাচ্ছে। এটা কিন্তু না, এটা কিন্তু মানে যে কোনো কাজ করার সময় আমি সফল হবো কিনা জানি না, কিন্তু আমি কিন্তু করছি। ওটা কিন্তু তোমার একটা মানে বড় আনন্দের ব্যাপার, খুব আনন্দ, শিখে যাচ্ছ। এবং ওরা করতো কি জানো, সারা ভারতের এক একটা করে ভাষার এক একটা করে ডান্স নিয়ে, গান নিয়ে আমাদের প্র্যাকটিস করাতো, মানে যাতে গোটা ভারতের মধ্যে সম্প্রীতির একটা আবহাওয়া আমার ভেতরে যায়। ফল ফলেছে কবে জানো, যবে এই বুড়ো কালে মহারাষ্ট্রে বেড়াতে গেছি, তো সেখানে এক চাষি বলছে, তুমি মারাঠি জানো? হ্যাঁ, 1 লাইন জানি। তো বলছে বলো। তা আমি যেটা বলেছি তার মানে হচ্ছে দাঁতের সুরক্ষার জন্য বাঁদর ছাপ কালো টুথ পাউডার ব্যবহার করুন, এটা আমি জানি। আর ওরা না হেসে গড়িয়ে যাচ্ছে, কোথায় ছিল, কোথায় কোনো বিজ্ঞাপন করেছিলে? না, কালো টুথ পাউডার পাওয়া যেত, তার মধ্যে বেশ কয়েকটা ভাষায় লেখা থাকতো, আর ওটা যেহেতু দেবনাগরীতে লেখা থাকতো আমি পড়েছি, মনে আছে, আমি বলেছি ওকে। তো সঞ্জয় সামনে, সঞ্জয় ও হাসছে, বলি এবার কি, এবার কোন মারাঠি এটা? হ্যাঁ, তখন এই কাজগুলো খুব সুবিধে করে দিয়েছে যোগাযোগ করার ক্ষেত্রে। মানে ওরা ভাবলো আমি ওদের না জানি কত আপন, কত কি না জানি। তুমি চিন্তা করো, বিদেশে তোমার যেখানে অনেকদিন বাংলা বলনি, আগ্রাতে তো আমাদের মুখ ব্যথা হয়ে যেত হিন্দি বলে বলে। তো একদিন দাদা সবাই সঙ্গে আছে, তাজমহলে গেছে, তো শুনেছে বাংলা বলছে কেউ, মা মা বাংলা বাংলা, হ্যাঁ, মানে একেবারে উত্তেজিত হয়ে গেছে। আমরাও ফিল করেছি যে বাইরে এসে যদি কেউ বাংলা বলে তখন মনে হয় সে কত আপন। মধ্যপ্রদেশে গেছি, এক ভদ্রলোক মানে মুখার্জিদাকে ডাকো, মুখার্জিদাকে ডাকো, এরা বাংলা থেকে এসেছেন। মুখার্জিদা এলেন, আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন? শিলিগুড়ি থেকে। কলকাতার খুব কাছে নয়, তবে শিলিগুড়ি একটা শহর। হ্যাঁ চিনি, শিলিগুড়ি চিনি। আমরা তো কি আনন্দিত শিলিগুড়ি চেনে। তো ওইখানে আরেক বন্ধুত্ব হয়ে গেল। ভাষার প্রতি যদি আদর ভাব থাকে তাহলে ভারতবর্ষটা বড় সুন্দর জায়গা। ঠিক। আর আজকে মনে হয় অন্য কথা বলা যাবে না, কেননা আর ভাষা নিয়ে যা চলছে এবং তার শিকার হচ্ছি আমরা বা আমাদের মতন কেউ কেউ, ঠিক সেই রকম জায়গায় আমাদের পরিকল্পনাবিহীন ভাবেই ভাষা নিয়ে এত কথা হলো। হ্যাঁ। তো নাটকের কথাও তেমন ভাবে জানা হলো না, সময়টাও সংক্ষিপ্ত। এক লাইনে বলে দিই শুরুটা কোথায় হয়েছিল। শুরু নয়, পরবর্তীকালে সঞ্জয়দার প্রসঙ্গ যখন এলোই, তোমার এই পরবর্তী জীবন, বিবাহ পরবর্তী জীবন, সেখানেও তুমি তোমার এই লালন করে আসা জায়গাগুলো তোমার কিন্তু সেই ভালোবাসার জায়গা হয়ে উঠলো পরবর্তী জীবনে। ঠিক, সেই জায়গাটা একটু ছুঁয়ে দাও। মানে আমরা একসঙ্গেই পড়তাম, নাটক করা শুরু হয়েছে একসঙ্গেই। শুধু আমার 1 নম্বর বেশি, তার কারণ আমি 76-এ মৃত্যু সম্মিলনীতে ওদের আগে নাটক করেছি। ওরা হয়তো অন্য জায়গায় অনেক বেশি নাটক করেছে, কিন্তু মৃত্যু সম্মিলনীতে তখন একটা স্টার গোছের ব্যাপার না, বড় একটা ক্লাব, একমাত্র একটা এত পুরনো ক্লাব। তো সেখানে আমাকে বলেছিল একজন, রিহার্সাল হচ্ছে তখন, যে পেছনে না বুড়োরা বসে থাকে, তোমার রিহার্সাল দেখে, অন্ধকারে কে বসে আছেন তো জানি না। তো বলছে তো কি বলে ওরা? বলছে না, বলে বিহারি মেয়েটা বাংলা ভালোই বলে। এই বলেছিল। তো সে যে আমার বাংলা বলা আর কি। আমি পরে ফিল করেছি যে আমার বাংলায় আড়ষ্টতা ছিল, একটা টানও ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে সেটা কেটে গেছে। তোমার তো গ্রুপও ছিল নাটকের। হ্যাঁ, এখনো আছে। এখনো আছে, প্রযোজনা হচ্ছে বা কোনো না কোনো ভাবে অন্যভাবে কাজকর্ম হচ্ছে কিছু কিছু। তোমার ছেলেরাও এই একই জগতেই কাজকর্ম, ছেলেরা দুজনেই প্রশিক্ষণ নিয়েছে, দুজনেই প্রশিক্ষিত এবং নাটক নিয়ে কাজ করছে, নাটক নিয়ে কাজ করছে অন্যভাবে। মানে কি নাটক পড়াচ্ছে, বড় ছেলে আর বড় বৌমা নাটক পড়াচ্ছে দিল্লিতে, আর ছোটজন এখানেই আছে। ছোটজন আবার নিজের এরিয়াটা আরো বাড়িয়ে নিয়েছে, মানে ফ্রিল্যান্সিং করে,
নাটকের মিউজিক নিয়েও আগ্রহ আছে, তারপরে সেট ডিজাইনিং এইসব ব্যাপারেও আগ্রহ আছে, করে হাতে কলমে। খুব ভালো। সেই ছোটবেলার তুমি আগ্রাতে যেগুলো তুমি তোমার ভিতটা তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে এবং পরবর্তী জীবনের অন্য পর্যায়ে এসেও সঞ্জয়ের কারণে হয়েছে। সঞ্জয় খুব চেয়েছিল নাটক নিয়ে পড়াশোনা করতে, ও পেরে ওঠেনি, একা ছেলে, হ্যাঁ ও ছেলেদের মধ্যে দিয়ে ওটাকে করতে পেরেছে, ভালোবাসাটা চাগিয়ে দিতে পেরেছে, যাতে এটা ওদের কাজ বলে মনে হয়। এবং চাইবো তোমার পরবর্তী কাজগুলো যেন একেবারে তোমার চাওয়া অনুযায়ী হয়, তাই না? আমি বিশেষ কিছু চাই না, জানো তো, আমি চাই যে যা করুক, যে যা করুক, তার মধ্যে যেন আনন্দ থাকে আর সততা থাকে, এটাই হবে। তাহলে আর নিষ্ঠা যেন থাকে, যে হ্যাঁ বিশ্বাস নিয়ে নিষ্ঠা নিয়ে কাজটা করছি। ঘুরে ফিরে তো একটাই প্রাণ, আমরা সবাই একটাই প্রাণ, আর একটাই শব্দ বেঁচে আছে, সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা, আর কোনো শব্দ বেঁচে নেই। একদম তাই। আর এই প্রেমের পরে আর কোনো কথাই হতে পারে না। হ্যাঁ, আমাদের আড্ডাগুলির অন্দরমহলে আজকে ভাস্বতীদির সঙ্গে কথা বলে ভীষণ খুশি, কেননা আমিও এই জগতেরই মানুষ, যার জন্য একেবারে কথাবার্তাগুলো ভীষণ জমে উঠেছিল। তোমাকে আবারও কিন্তু ডেকে নেব। অসুবিধা নেই, আড্ডা মারতে তো ভালোই লাগে। ঠিক ঠিক। খুব ভালো থেকো। আমাদের আড্ডাগুলির অন্দরমহলে এই পর্ব এখানে শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।